বর্তমানে যে সংসদীয় কাঠামোটি রয়েছে আমাদের জাতীয় সংসদ, এই কাঠামোটিকেই শক্তিশালী করে এর মাধ্যমেই আসলে সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতার যে বিষয়টি এটি বহুলাংশে নিশ্চিত করা সম্ভব। আপনাদের গবেষণায় আপনারা বলছেন যেটা উচ্চকক্ষের পরিকল্পনা বাতিল করার সুপারিশ করেছেন। যদি আমি গবেষকের দৃষ্টিতে বলি, সেই জায়গাতে একটি উচ্চকক্ষের খুব বেশি প্রায়োগিকতা আছে বলে মনে হয় না। প্রত্যেকটা গোষ্ঠী উচ্চকক্ষকে দেখছেন তাদের আর একটি জায়গাতে মানে অন্তর্ভুক্তির একটি জায়গা। অধিকাংশ ক্ষেত্রে এটি আসলে একটা অর্নামেন্টাল একটা ইনস্টিটিউশনের মতো হচ্ছে এবং সেই অর্থে এটার খুব বেশি বড় ফাংশনালিটি থাকছে না। নিউজিল্যান্ড উচ্চকক্ষে গিয়েছিল, কিন্তু উচ্চকক্ষে গিয়ে এটার জটিলতা দেখে আর তারা আবার নিম্নকক্ষে ফিরে এসছে। অনেক দেশে আপার হাউস এবং লোয়ার হাউস থাকাটাকে অনেক সময় পিং পং পার্লামেন্ট বলা হয়। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিপিডির গবেষণা পরিচালক, অর্থনীতিবিদ খন্দকার গুলাম মোয়াজ্জেম। খন্দকার গুলাম মোয়াজ্জেম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গত সপ্তাহে সিপিডির একটা গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং গবেষণা প্রতিবেদনটা ইন্টারেস্টিং। এ কারণে ইন্টারেস্টিং, সিপিডি ইউজুয়ালি দেশের অর্থনীতি নিয়ে বেশি কাজ করে থাকে, কিন্তু এটা গবেষণাটার হেডলাইনটাই হচ্ছে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিতকরণ। এই শিরোনামের গবেষণায় আপনারা সংসদের বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করেছেন, কতটা ফাংশনাল, কতটা ডিসফাংশনাল। পাশাপাশি একটা আলোচিত, এই সময় সবচেয়ে আলোচিত একটা বিষয়ও আপনারা এনেছেন, সেটা হচ্ছে সংসদের উচ্চকক্ষ চালু করার যে প্রস্তাব। প্রথমে প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন, পরে জাতীয় ঐকমত্য কমিশনও প্রস্তাবটা গ্রহণ করেছে। সকল রাজনৈতিক দলের ভিতরে একটা ঐকমত্যও হয়েছে, যেটা হলো সংসদের উচ্চকক্ষ চালু করার। কিন্তু আপনাদের গবেষণায় আপনারা বলছেন যেটা উচ্চকক্ষের পরিকল্পনা বাতিল করার সুপারিশ করেছেন। আপনারা আশঙ্কা করছেন যে উচ্চকক্ষ চালু হলে নতুন করে একটা পার্লামেন্টারি ক্যাওস বা বিশৃঙ্খলা বা সংকট সৃষ্টি হতে পারে। কেন? প্রথমত এটা বলা দরকার যে সিপিডির পক্ষ থেকে যদিও আমরা অর্থনীতি বিষয়ে বেশি গবেষণা করে থাকি, কিন্তু আমরা জেনে থাকবেন যে সিপিডি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স নিয়ে বিগত সময়কালে বাজেট অধিবেশনকালে সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে এবং সিপিডির সম্প্রতি একটি সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ নামে একটি আলাদা একটি ইউনিট চালু করেছে, যেখানে সিপিডি মনে করে যে স্বচ্ছতা বা জবাবদিহিতার জায়গায়, মূলত আর্থিক স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় আমরা এতদিন যেভাবে সরকারকে দেখেছি বা সরকারের ব্যুরোক্রেটিক প্রসেসগুলোকে যেভাবে দেখেছি, একই সাথে পার্লামেন্টারি যে প্রসেসগুলো রয়েছে, যেমন পার্লামেন্টে আর্থিক সংস্থান বিষয়গুলো দেখবার জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি ও আন্ডারটেকিং কমিটির মতো কমিটি রয়েছে, এদেরও একটা বড় দায়বদ্ধতা রয়েছে, কিন্তু এই বিষয়গুলো কখনোই গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে কখনো দেখা হয় না। সুতরাং আমাদের কাছে মনে হয়েছে ইনক্রিজিংলি যে সংসদীয় ব্যবস্থায় যে সরকারের আর্থিক বিষয়াদিগুলো, এগুলো ঘনিষ্ঠ পর্যবেক্ষণে নেওয়া দরকার। সেই আলোকেই সিপিডি পার্লামেন্টারি স্টাডিজের একটা বড় কাজ, এবং সেখান থেকেই যেটি দাঁড়িয়েছে যে যেহেতু আগামী ত্রয়োদশ যে জাতীয় সংসদ আসতে যাচ্ছে, সেখানে একটি নতুন বিষয়ে আলোচনা হচ্ছে যে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে, যেখানে বিরোধী দলের বিএনপির পক্ষ থেকে তাদের 31 দফার মধ্যে প্রস্তাব ছিল, পরবর্তীকালে সংবিধান সংশোধন কমিশনের পক্ষ থেকে, পরে ঐকমত্য কমিশনে যেটা আপনি বললেন সেখানে এটি গেল। আমাদের এই বিষয়টিতে গবেষণার ক্ষেত্রে একটা বড় অভিজ্ঞতা ছিল যে অন্যান্য দেশগুলোতে কোন বাস্তবতা বা কোন প্রেক্ষাপটে দ্বিকক্ষের বিষয়গুলো বিবেচিত হয়েছে বা বাস্তবায়িত হয়েছে। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে যেখানে দ্বিকক্ষ রয়েছে, যেমন ভারতে রয়েছে, পাকিস্তানে রয়েছে বা সাম্প্রতিককালে নেপালে এসছে, এই যে দেশগুলো, অথবা ভুটানেও রয়েছে, তার সেই জায়গাগুলোতে কোন বাস্তবতা বা প্রেক্ষাপটে সেখানে এসছে, আর সেই বাস্তবতা বা প্রেক্ষাপটগুলি যদি বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করি, সেই প্রেক্ষাপটগুলো কি বাংলাদেশে সেরকমভাবে আছে কিনা, অথবা ইউরোপের মতো যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে যেখানে দ্বিকক্ষ অনেক বেশি শক্তিশালী হিসেবে কাজ করে, সেই পর্যবেক্ষণে বাংলাদেশে সেই বাস্তবতা বা প্রেক্ষাপটটি আছে কিনা, এটি নিয়ে যখন আমরা দেখতে গেলাম, শুরু করলাম প্রায় মে জুন মাসের দিকে, তখন আমরা দেখতে পেলাম যে এটিতে যথেষ্ট রকমের গবেষণার জায়গা রয়েছে। সরাসরি দ্বিকক্ষ স্থাপন করবার মাধ্যমেই যে সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করবার যে প্রেক্ষাপট থেকে এটিকে নিয়ে আসা হয়েছে, এটিকে
আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা দরকার। এবং সেই প্রেক্ষাপটেই আমাদের কাছে আমরা এই গবেষণাটি শুরু করি, এবং গবেষণাটি শুরু করতে গিয়ে আমরা যতই ভিতরে গিয়েছি ততই দেখেছি যে আমাদের অনেকগুলো অভ্যন্তরীণ বাস্তবতা বোঝা দরকার, অনেকগুলো কাঠামোগত বাস্তবতা বোঝা দরকার, এবং একই সাথে যে উদ্দেশ্যে এটি করা হচ্ছে আলটিমেটলি সেই উদ্দেশ্যটি পূরণ হবে কি না সেটি নিয়ে আসলে আমাদের কাছে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এবং সেখানে আমরা বিশ্লেষণ করে আমরা যেটি দেখতে পেয়েছি, আমাদের কাছে মনে হয়েছে যে বর্তমানে যে সংসদীয় কাঠামোটি রয়েছে আমাদের জাতীয় সংসদ, এই কাঠামোটিকেই শক্তিশালী করে এর মাধ্যমেই আসলে সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতার যে বিষয়টি এটি বহুলাংশে নিশ্চিত করা সম্ভব। এর জন্য আলাদা করে আরেকটি উচ্চকক্ষ তৈরি করার প্রয়োজন নেই, বরঞ্চ উপমহাদেশীয় প্রেক্ষাপটে কিছু কিছু দেশে উচ্চকক্ষ কমপ্লিটলি ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার হতে দেখেছি, এবং যেখানে গিয়ে দেখা গিয়েছে যে উচ্চকক্ষের কারণে নিম্নকক্ষ দুর্বল হয়ে গিয়েছে, এরকম ধরনেরও প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানের গবেষণা আমরা যেটা দেখেছি, সেখানে উচ্চকক্ষে অনেক ক্ষেত্রেই যারা নির্বাচিত হয়ে এসছেন তারা দেখা গিয়েছে যে যতটা না জনগণের পারপাস সার্ভ করার জায়গা, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা পারপাস সার্ভ করছেন বিভিন্ন এজেন্সির বা সেই পারপাস সার্ভ হয়েছে, এবং যতটা তাদের ইনডেপথ যে ধরনের ভূমিকা পালন করার কথা ছিল এই উভয় কক্ষের ভিতরে ব্যালেন্স করা, আইন কানুনের জায়গাগুলোতে আরও শক্তিশালী মতামত দেওয়া, আইন প্রণয়ন প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করা, সেই জায়গাগুলো তো সেখানে সেভাবে হয়নি। উপরন্তু আমাদের ব্যয়ের কাঠামোটিও দেখতে হয়েছে, যে সমস্ত দেশগুলো উচ্চ কক্ষ রয়েছে সেখানে মোটামুটি একটা সমপরিমাণ ব্যয়ের বিষয়েও আমরা এখানে জড়িত হতে দেখেছি বিভিন্ন দেশগুলোতে, বিশেষ করে ভুটানের ক্ষেত্রে প্রায় সমপরিমাণ, নেপালের ক্ষেত্রেও প্রায় সমপরিমাণ, ভারতে 60-40% মতো ব্যয়ের একটা কাঠামো আমরা দেখতে পেয়েছি। সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই প্রেক্ষাপটে যদি আমি গবেষকের দৃষ্টিতে বলি, সেই জায়গাতে একটি উচ্চকক্ষের খুব বেশি প্রায়োগিকতা আছে বলে মনে হয় না। কিন্তু গবেষণা করতে গিয়ে আমাদের আরও কিছু বাস্তব অবজারভেশন এসছে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেছি তখন আমরা যেটি দেখতে পেয়েছি, অনেকেই উচ্চকক্ষ চাচ্ছেন হলো আর একটি নতুন কক্ষ হিসেবে যেখানে তাদের কিছু রিপ্রেজেন্টেশন যাতে সেখানে তৈরি হয়। যেমন সেটা তো তাহলে তাদের দলের কিছু নেতাদের আবার ওইখানে পুনর্বাসনের একটা বিষয়ও চলে আসতে পারে। কথা বলতে আসলে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, সিভিল সোসাইটির কারো সাথে আমি কথা বলেছি, রাজনীতিবিদদের সাথে কথা বলেছি। আমার কাছে একটা বড় যে জিনিসটি মনে হয়েছে যে এদের প্রত্যেকেই আসলে প্রত্যেকটা গোষ্ঠী উচ্চকক্ষকে দেখছেন তাদের আর একটি জায়গাতে, মানে অন্তর্ভুক্তির একটি জায়গা। কিন্তু মূল যে দর্শনটি ছিল যে আমাদের যে স্বৈরাচারী যে কাঠামোটি হয়ে উঠেছিল এককক্ষীয় ব্যবস্থায়, সেটি বন্ধ করার জন্য যে দ্বিকক্ষ সৃষ্টি হবে, সেই জায়গাটির ক্ষেত্রে খুব বেশি আসলে তাদের লক্ষ্য ছিল না। উপরন্তু যে কাঠামোটিতে উচ্চকক্ষ প্রস্তাব করা হয়েছে যে 105 সদস্যের হবে, এর ভিতরে 5টি রাষ্ট্রপতির বিবেচনায়, বাকি 100টি পিআর সিস্টেমে হবে, এবং সেখানে 65% রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের রাজনৈতিক নেতৃবৃন্দকে, বাকি 35% তারা তাদের বিভিন্ন গোষ্ঠীর বিবেচনায় দেবেন। নারীর অন্তর্ভুক্তি থাকতে হবে 30% এখানে। এরকম যে বিষয়গুলো, এগুলো কোনোটি আসলে আমার কাছে মনে হয়নি যে সেগুলো আসলে নিম্নকক্ষের সাপেক্ষে তারা যে কাজ করবে। মূলত এটা কিন্তু এক ধরনের অ্যাডভাইজারিয়াল বডি হিসেবে কাজ করার কথা। শুধুমাত্র সংবিধান সংশোধনজনিত যদি কোনো বিষয় থাকে সেই জায়গাটিতে তারা একটা বড় রোল প্লে করবে, কিন্তু বাকি বিষয়গুলোতে তারা নিম্নকক্ষের যে সমস্ত আইনগুলো উত্থাপন হবে সেই উত্থাপিত আইনগুলোর উপরও তারা তাদের বিশ্লেষণ দিতে পারেন, এবং তারা কিছু মতামতও দিতে পারেন। সেই মতামতগুলো নিম্নকক্ষে বিবেচনায় করতে পারেন বা পারেন না, এরকম একটি কাঠামো সেখানে নতুন করে কোনো সংকট সৃষ্টির আশঙ্কা আছে কিনা? দেখুন, এই জায়গাটি আমাদের কয়েকটি জায়গাতে আমাদের এই বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে। প্রথমত হলো, অন্যান্য দু একটি দেশে আমরা এই গবেষণাতেও এটা দেখেছি যে উচ্চকক্ষ যখন হচ্ছে তখন যে ধরনের বিশেষায়িত লোকজন সেখানে বসবার ক্ষেত্রে প্রস্তাব করা হয়েছে, দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়নে তাদের সরাসরি ভূমিকা না থাকলেও দেখা যাবে বিভিন্ন বিষয়ে তারা পাবলিক ফোকাস বলি বা এক ধরনের পাবলিক মতামতের জায়গায় তাদের এই জায়গাগুলো অতি গুরুত্ব পাওয়ার একটা বিষয় থাকে। কিন্তু জনগণের যারা প্রতিনিধি, অর্থাৎ নিম্নকক্ষের যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট হবেন, তাদের যে ভয়েসটা থাকার কথা, যে বিশেষ করে প্রাইম মিনিস্টার কোশ্চেন অ্যান্সার সেশনে অথবা কমিটি মিটিংগুলোতে তাদের যে মতামত দেয়া, এই জায়গাগুলোতে, এবং কমিটির যে ফাংশনালিটি, এই জায়গাগুলোতে আমাদের কাছে মনে হয়েছে যে নিম্নকক্ষের এই কমিটিগুলো দুর্বল হয়ে যেতে পারে। বরঞ্চ এটি এমন হতে পারে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের
পক্ষের কিছু বিশেষ প্রতিনিধি তাদের মধ্যকার একটা আলাপ আলোচনায় বিষয়টি সীমাবদ্ধ হয়ে যেতে পারে। এটি হলো একটি দিক। দ্বিতীয় দিক হচ্ছে কনফ্লিক্ট গ্রো করার কোনো সম্ভাবনা, কনফ্লিক্ট গ্রো করার ক্ষেত্রে এই বিষয়টি এভাবে, যেমন আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করে বলি, যেভাবে প্রস্তাব করা হয়েছে পিআর সিস্টেম, আমরা অতীতের নির্বাচনগুলোর ফলাফল দেখেছি, যে দল নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে তার প্রাপ্ত ভোট কিন্তু 40-42 এরকম ভেতরেই থাকে। তাহলে আপার হাউস যেটা উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষে কিন্তু অপোজিশন তারা মেজরিটি, আপনার 40% হলে আপনি 40টা সিট পাচ্ছেন, আর 60% সিট পাবে আদার্স দলগুলো। তারা যদি ওইখানে জোট বাঁধে তাহলে ওইখানে একটা ডেডলক সিচুয়েশন তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা? দেখুন, সেটা তো আপনি স্বাভাবিকভাবে নিতে পারেন। প্রথমত, যেভাবে এখন প্রস্তাবনা রয়েছে তাতে ন্যূনতম 1% ভোট না পেলে আপনি উচ্চকক্ষের জন্য আপনি বিবেচিত হবেন, এরকম একটি বিষয় বলা আছে। কিন্তু যে বড় বৃহদাংশের ভোটের কথা বলছেন, যে আপার হাউসের হাতে এটি থাকলে তারা এখানে হয়তো তারা একটা ফোর্স ক্রিয়েট করতে পারে এখানে, এবং তারা সেখানে মতামত দিয়ে আবার ডেডলক ক্রিয়েট করা, সেটি আছে, সেই আশঙ্কা এই পর্যায়ে আমরা এখানে বিবেচনা করতে পারি। কিন্তু যে বিষয়টি রাখা হয়েছে সেটা হচ্ছে উচ্চকক্ষের হাতে সেই অর্থে কোনো আসলে ক্ষমতা আসলে দেয়া হচ্ছে না। তাহলে এটা কি জাস্ট একটা মানে অধিকাংশ ক্ষেত্রে এটি আসলে একটা অর্নামেন্টাল একটা ইনস্টিটিউশনের মতো হচ্ছে, এবং সেই অর্থে এটার খুব বেশি বড় ফাংশনালিটি থাকছে না। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যেটা ভয় পাচ্ছি, যে আমাদের এখন কি যে সংসদীয় কাঠামো, সেই সংসদীয় কাঠামোতে পার্লামেন্টের কমিটিগুলো, প্রাইম মিনিস্টার কোশ্চেন অ্যান্সার সেশনগুলো, বিল মেকিং, বিল অ্যাপ্রুভাল প্রসেসগুলো, এটার যে ধরনের সক্রিয়তা থাকার কথা সেটি আরও বেশি আসলে দুর্বল হয়ে যেতে পারে যদি এরকম একটা আলাদা করে একটা উচ্চকক্ষ তৈরি হতে পারে। তাহলে বাংলাদেশ কি এখন প্রস্তুত নয়? না, অবশ্যই আমাদের কাছে এটি মনে হয়েছে যে বরঞ্চ নিম্নকক্ষকে শক্তিশালী, মানে নিম্নকক্ষে না, বর্তমান জাতীয় সংসদ যেটি রয়েছে এই জাতীয় সংসদের কাঠামোটিকেই অনেক বেশি শক্তিশালী করা দরকার। যেমন এখানে বিল মেকিং প্রসেসে আমরা যেটা বলেছি, আমরা দেখেছি যে সরকারি পক্ষ থেকেই যে কোনো বিল নিয়ে আসা হয়। এই বেসরকারি বিল যে হতে পারে এটি আমরা প্রায় ভুলেই গিয়েছি, কিন্তু বেসরকারি সদস্যরা কিন্তু বিল উত্থাপন করতে পারেন, সেই বিলগুলো কিন্তু স্ক্রুটিনাইজ হয়ে সেটা অ্যাপ্রুভাল প্রসেসে যেতে পারে, সেটি একেবারে স্টপ করে দেওয়া আছে। বরঞ্চ বেসরকারি সদস্যরা বিল নিতে যান না সরকারি সদস্যদের ভয়ের কারণে। সুতরাং সেই জায়গায় বেসরকারি সদস্যদেরকে কিভাবে বিল মেকিং প্রসেসে নিয়ে আসা যায় সেটি একটা দেখা দরকার। 2 নম্বর হচ্ছে যে সমস্ত বিলগুলো আসে সেই বিলগুলোর উপরে যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনাগুলো দেখা যায় যে সংসদীয় কমিটিতে গেলেও সেখানে একটা মিটিং, একটা আলোচনার পরেই সংসদে এসে ওটা পাশ হয়ে যায়। শুনেছেন তো যে খুব অল্প সময়ের ভিতরে বিল পাশের প্রচুর নজির আছে, উত্থাপন হলো, নেক্সট মিটিংয়ে সেটা পাশ হয়ে গেল। এটা নিয়ে যে বিস্তারিত বিশ্লেষণ হওয়া, এখানে কোনো ধরনের সংশোধন পরিবর্তন দরকার আছে কিনা সেগুলো দেখা, এগুলো অধিকাংশ ক্ষেত্রে সেখানে হচ্ছে না। বাংলাদেশে সেগুলো ঠিক করার অনেক বেশি দরকার। আইন প্রণয়ন খুবই সহজ, এই কারণে বাংলাদেশে যে কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা দেখা দিলেই আমরা নতুন করে একটা আইন প্রণয়ন করে সমস্যার সমাধান করতে চাই, কিন্তু আসলে সবটাই ব্যাকফায়ার করে। আমরা সাউথ এশিয়ার দিকে যদি একটু তাকাই, পাকিস্তানে আপনার উচ্চকক্ষ যেটা বলা হয় সেটা 1973 সাল থেকে আছে, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা, স্বৈরাচারী ব্যবস্থার যাতে উত্থান না হয়। কিন্তু পরবর্তীতে পাকিস্তানে আমরা কি দেখেছি? 2 দফা সামরিক শাসন দেখেছি। জেনারেল জিয়াউল হক 78-এ ক্ষমতা নিয়ে নিলেন, 2000 সালে পারভেজ মুশাররফ ক্ষমতা নিলেন। তাহলে পার্লামেন্টের আপনি নিম্নকক্ষ, উচ্চকক্ষ, আরও কক্ষও যদি করে থাকেন, যদি কালচার ঠিক না থাকে, পলিটিক্যাল কালচার, পাওয়ারের অ্যাবিউজের বিষয় ঠিক না থাকে, তাহলে এটার কোনো আসলে কি নিশ্চয়তা আছে? ঠিকই বলেছেন। আবার নেপালের দেখেন, আপনার নেপালে অনেক আগে, আপনি দুইটা একসাথে যদি বলেন, নেপালে 1959-এর দিক থেকে বা 53-র দিক থেকে তারা আপার হাউস ইন্ট্রোডিউস করেছিল। 1962 সালে এসে সেটা বিলুপ্ত হয়। আবার 2015 সালে যে বড় পরিবর্তন আসলো নেপালে, তখন আবার আপার হাউস ইন্ট্রোডিউস করলো। কিন্তু গত মাসে নেপালে আপনার বাংলাদেশের মতোই আরেকটা অভ্যুত্থান দেখতে পেলাম। ঠিকই বলেছেন। আসলে যেভাবে এই রিজিয়নে যেভাবে আসলে আপার হাউসগুলো হয়েছে, পার্টিকুলারলি ভারতের লোকসভা বা রাজ্যসভার বিষয়টাকে যদি আলাদা রাখি, সেখানে যথেষ্ট মাত্রায় গণতান্ত্রিক চর্যাগুলো হয়তো আছে, কিন্তু অন্যান্য দিকে যদি পাকিস্তানের বিষয় বা নেপালের বিষয় যেগুলো আনলেন, সেখানে কিন্তু এই দুর্বলতাগুলো রয়েছে। এবং পাকিস্তানের ক্ষেত্রে আমি নিজেও গবেষণা করতে গিয়ে যেটা দেখেছি যে সেখানে আপার হাউসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই অভিযোগ রয়েছে, যারা সিনেট মেম্বার হয়ে আসছেন তাদের অনেক ক্ষেত্রেই তারা বিভিন্ন ধরনের স্বার্থ বজায় রাখছেন, বিভিন্ন
বিভিন্ন গোষ্ঠীর, সেখানে মিলিটারি স্বার্থ থাকছে, সেখানে ফরেন বহিস্থ স্বার্থগুলো অনেক সময় তারা করছেন, বিভিন্ন সময় সিভিল সোসাইটির স্বার্থ সেখানে পারপাস ফিল করছেন, এক ধরনের লবিস্ট গ্রুপ হিসেবে তারা আসলে পরিণত হচ্ছেন, এবং যেটাকে তারা শব্দটা এইভাবে বলেছেন হর্স ট্রেডিং, যেখানে অনেক ক্ষেত্রেই এই বিনিময়ের একটা কালচারের ভিতরে আপার হাউসের এরা ঢুকে যান। আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপট বিবেচনা করি, এবং যেটা বলছিলাম যে আমি যখন কথাবার্তা বলছিলাম বিভিন্ন গোষ্ঠীর সাথে, তখন আমার কাছে মনে হয়েছে যে অনেক গোষ্ঠী চাচ্ছেন একটা আপার হাউসে শুধু তাদের একটা উপস্থিতি দেখাতে, এমনকি ব্যবসায়ী গোষ্ঠীর ভিতরে সেই কিন্তু চেষ্টাটি রয়েছে। এটা তো সহজ একটা পথ, জনগণের ভোট ছাড়াই আপনি যে দলে আপনার সমর্থন আছে, যে দলকে আপনি এখানে, তাহলে মনোনয়ন বাণিজ্যেরও একটা আরো বড় বিষয় আছে। এমনকি একজন ব্যবসায়ী আমাকে সরাসরি কিন্তু এটা বলেছে যে ভাই যদি তাই হয় তাহলে তো আরো সহজ হলো, মানে আগে তো না হয় এলাকাতে ব্যবসা করতে পারবো কি পারবো না সেটার জন্য না হয় এক ধরনের ট্রেডিং এ যেতে হতো তাদেরকে, তার জন্য আমাকে পিছিয়ে থাকতে হতো, মনোনয়ন কিনেও তো জনগণের কাছে যেতে হতো। এখন আমি তো দেখা যাচ্ছে যে আমি খুব সহজেই আমি আমার ফেসটা দিতে পারবো, আমার যেটা দরকার, আমার তো আর কিছু দরকার নেই, এইভাবে কিন্তু একজন ব্যবসায়ী একসময় বলেছিল। যেমন নেপালে ওদের নিম্নকক্ষ যেটা পার্লামেন্ট, সেখানে আপনার মিক্সড পদ্ধতি, আপনার পিআর সিস্টেমও আছে, আবার ফার্স্ট পাস্ট দ্য পোস্টও আছে। তো পিআর সিস্টেমে 100 আসন আছে, আর আপনার সরাসরি ইলেকশনে 165-র মতো। তো এই 100 আসনে যে পিআর আছে, দেখা গেছে যেটা হলো এখানে ব্যাপক অ্যাবিউজ হয়েছে। বিভিন্ন গোষ্ঠী তাদের স্বজনপ্রীতি বলেন, দুর্নীতি বলেন, সেগুলোর নিজেদের লোকজনকেই এখানে আসলে পুনর্বাসন করা হয়েছে। তাহলে এই যে পিআর সিস্টেমে যখন এটা ইন্ট্রোডিউস হবে, আমরা যে আলোচনা করলাম ব্যবসায়ী বা মনোনয়ন বাণিজ্য, সেটা আরো অনেক ইজি হতে পারে। আমি আপনাকে এটা বলছি যে এই জায়গাটাতে আমাদের প্রস্তাবনাটি ছিল যে আমরা যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক সংস্কৃতির জায়গাতে হাত দিচ্ছি, অর্থাৎ পার্টিগুলোর অ্যাকাউন্টেবিলিটি, পার্টিতে দলের ভিতরে গণতন্ত্র, মানে প্রার্থী মনোনয়ন, এমনকি প্রার্থীর অর্থায়ন, এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত, এবং তাদের মাধ্যমে যখন সিলেকশন প্রসেসগুলো আরো ট্রান্সপারেন্ট হচ্ছে না, তখন আপনি যতই আপনি এই ধরনের একটা উচ্চ কক্ষ তৈরি করেন, দেখা যাবে যে সেখানে এই গোষ্ঠীগুলো সবসময় এখানে ডোমিনেট করার চেষ্টা করবে। কখনো দেশের অর্থনীতি নিয়ে আপনারা অনেক গবেষণা করেছেন, রাজনৈতিক দলের অর্থনীতি নিয়ে কোনো গবেষণা হয়েছে আমাদের এখানে? ইনফ্যাক্ট আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের আগামী দিনগুলোতে এই প্রত্যাশাটা আছে যে আমরা আগামী দিনগুলোতে পার্টি ফাইন্যান্সিং বা এই ইস্যুগুলো দেখব। 2014 সালে সিপিডির ডিস্টিংগুইশড ফেলো ডক্টর রৌনক জাহান পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ নিয়ে একটি কাজ করেছিলেন। তো সেখানেও তিনি পার্টির মনোনয়ন প্রক্রিয়া, পার্টির ইন্টারনাল ডেমোক্রেটাইজেশন, নেতা নির্বাচন, নেতৃত্বের পরিবর্তন, ফান্ডিং, ফাইন্যান্সিং, সেই ইস্যুগুলো তিনি এখানে 4টি বড় দলের ক্ষেত্রে সেই সময় দেখেছিলেন। কিন্তু মোটা দাগে আমরা যেহেতু বড়ভাবে জানি যে এইগুলোর ক্ষেত্রে এই দুর্বলতা রয়েছে, সুতরাং এই যে একটা গণতান্ত্রিক উত্তরণ এখন হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল যে এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের সংস্কার কমিশন করেছি, কিন্তু যে সংস্কারটি আসলে সবচেয়ে জরুরি ছিল, অর্থাৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কার, সেই জায়গাতে কিন্তু আমরা আলাদা করে কোনো কমিশন চিন্তা করিনি, অথবা পলিটিক্যাল পার্টির ফাইন্যান্সিং বা পলিটিক্যাল পার্টির ফান্ডিংয়ের ট্রান্সপারেন্সি বা এগুলোর ক্ষেত্রে যে ইউটিলাইজেশন, এগুলোকে দেখা বা এগুলোর ক্ষেত্রে যে ধরনের ট্রান্সপারেন্সি যে ইনশিওর করার জন্য যে মেকানিজম, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যেমন 2007-8 সালের যখন আপনার ইমার্জেন্সি পিরিয়ড ছিল, ওই সময়ের যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওই সময় কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং সেটা বহুল আলোচিত -2 ফর্মুলা হিসেবেও সবাই মানে বলে থাকেন। এবং ওইখানে একটা তিক্ত অভিজ্ঞতা হয়, যেটা রাজনৈতিক দলগুলো সংস্কার করতে গিয়ে শেষে ফাইনালি আর করতে পারেনি। সেই তিক্ত অভিজ্ঞতার কারণে কি এবার রাজনৈতিক দলের ভেতরের সংস্কার নিয়ে আলোচনার কোনো উদ্যোগ আসলে কোথাও দেখা যাচ্ছে না? সেটা হয়তো কিছুটা বাস্তবতা থাকতে পারে, কিন্তু এটা ঠিক যে আমাদের মতো দেশগুলোতে যদি গ্রাসরুট লেভেলে পার্টির গণতন্ত্রের প্রক্রিয়াগুলোকে যদি আরও বেশি উন্মুক্ত না করা যায়, এবং সেখানে যদি সবসময় টপ ডাউন ম্যানারে যদি নেতৃত্ব নির্বাচন হয়, তাহলে সবসময় যেটা হবে যে এই জায়গাগুলোতে যে মানুষের যে ভয়েসটা আসা বা তাদের যে রিপ্রেজেন্টেশনটা আসা, সেটা কখনো আসলে উপযুক্তভাবে আসবে না। নির্বাচন কমিশনের সাথে এখন নিবন্ধিত দলের সংখ্যা ধরেন আপনার প্রায় 50, আরও 20-30টা হয়তো নিবন্ধন পাবে। এর ভিতরে মেজর পলিটিক্যাল পার্টিও আছে, যেমন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, জামাত ইসলামী আছে, আরও
অনেকেই আছে। ওই নিবন্ধনের সময় প্রক্রিয়াতেই কিন্তু তারা প্রত্যেকেই কমিট করেছে, যেমন নির্বাচনী আইন আরপিওতে আছে, তাদের গঠনতন্ত্রেও আছে যে দলের সকল পর্যায়ের কমিটি নির্বাচিত হবে নির্বাচনের মাধ্যমে। কিন্তু কোথাও নির্বাচন হয়েছে বলে ছোট দল দুই একটা ছাড়া বড়দের ক্ষেত্রে কিন্তু তেমন দেখা যায়নি। তাহলে এই যে রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র, তারা যদি নিজ দলের গঠনতন্ত্র যদি না মানেন, তাদেরকে উপরেই আবার দায়িত্ব দেওয়া হচ্ছে দেশের সামগ্রিক কাঠামোর গণতন্ত্রায়ন। সেটা আপনি রাজনৈতিক গণতন্ত্রায়ন বলেন আর অর্থনীতির গণতন্ত্রায়ন বলেন। আপনি আসলে খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। যেমন এই জায়গাটাকে টার্গেট করে এখন আর সময় নেই আসলে, সেটা হলো হয়তো নির্বাচন কমিশন থেকে বা সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন থেকে হতে পারতো যে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে পার্টি টপ থেকে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত তাদের কাউন্সিল অধিবেশন শেষ হতে হবে, এবং কাউন্সিল অধিবেশন শেষ হবার মাধ্যমে তারপরই কেবলমাত্র এই পার্টিগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এরকম ধরনের একটা প্রক্রিয়া কিন্তু তারা চাইলে যুক্ত করতে পারতো কিন্তু এখন যেহেতু আর সময় খুব কম, ইলেকশন চলে এসছে, সুতরাং এখন আর ওটা সুযোগ নেই। কিন্তু আমার বলার বিষয়টা হলো যে আমাদের দেশে গণতান্ত্রিক ভিত্তিগুলো এখন এত দুর্বল অবস্থায় রয়েছে, আমরা অনেক বড় বড় রকমের কাঠামোগত পরিবর্তন যাই চাই, আমাদের এই দুর্বল গণতান্ত্রিক সংস্কৃতির যদি উন্নতি না করতে পারি, অত বড় ধরনের কাঠামোগত সংস্কার থেকে আমরা কখনোই আসলে বেনিফিট পাবো না। এই যে আপার হাউসের মতো একটা কাঠামোর কথা বলছি, বা প্রাথমিক শিক্ষাকে যদি আপনি গুণগত পরিবর্তন আনতে না পারেন, তাহলে যতই উপরের দিকে আসেন বিশ্ববিদ্যালয় লেভেলে তখন গুণগত পরিবর্তন আসবে না। ফলে গণতান্ত্রিক ওই চর্চা বা গণতান্ত্রিক কাঠামোগুলো পার্টি পলিটিক্সের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা এই বেসটাকে উন্নতি না করতে পারছি, আমাদের আপার লেয়ারের সারফেস লেভেলে কি আমরা রাজনৈতিক দলের গুলোর ভিতরে যদি আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে এই দলই তো নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে। তাহলে অর্থনীতির গণতন্ত্রায়ন যেটা বলা হয়, সেটার প্রভাবটা কি পড়ে? প্রথমত যেটা থাকে সেটা হলো যে জনগণের যে সমস্ত দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো যেহেতু জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের কাছে আসে, অর্থনৈতিক বিভিন্ন ধরনের সমস্যাদি, সেগুলো যথেষ্টভাবে সেখান থেকে উঠে আসে না। অনেক সময় দেখা যায় যে যদি এখানে মনোনয়ন বাণিজ্য হয়, তাহলে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে যে যেখান থেকে আসেন তিনি চান যে এলাকায় একটা প্রজেক্ট করে বা এলাকায় একটা প্রকল্প নিয়ে গিয়ে সেখান থেকে তো নিজের জন্য তিনি আর্থিকভাবে সেখানে বেনিফিটেড হতে চান। সেটা এক ধরনের, তাতে গিয়ে জনগণের জন্য যেটুকু প্রকল্প নেওয়া বা সেটার যে কল্যাণ, সেটা একদিক থেকে হয় না। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো, যেহেতু আমাদের দেশের প্রকল্পগুলো বা অর্থনৈতিক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রেই টপ ডাউন ম্যানারে হয়, অর্থাৎ সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে করেন এবং স্থানীয় সরকারের মাধ্যমে এগুলো সব জায়গায় এগুলো বাস্তবায়ন হয়। এতে করে অনেক সময় জনগণের যে প্রত্যাশা, যে ধরনের চাওয়া, এগুলো অনেক সময় সেখানে রিফ্লেক্ট হয় না। এই কারণেই আমাদের দেশে অনেক বেশি স্থানীয় সরকার শক্তিশালী করা দরকার। আমরা যেমন এবারের সাজেশনে দিয়েছি যা আমাদের আপার হাউস দরকার নেই, কিন্তু আমাদের অন্যান্য সাজেশনগুলো স্ট্রেংথেন করা দরকার, বাস্তবায়ন করা দরকার। আমরা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নিয়ে যে সাজেশন রয়েছে, যেমন রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে 30% রেভিনিউ ভ্যাট কালেকশনের দায়িত্ব লোকাল গভর্নমেন্টকে দেওয়া। আমরা এটাকে মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোকে, পৌরসভা, থানা, উপজেলা, সিটি কর্পোরেশন, এগুলোকে শক্তিশালী করার জন্য এই সুযোগটি তাদের কাছে দেওয়া দরকার বলে আমাদের কাছে মনে হয়। দ্বিতীয়ত হলো নারী প্রতিনিধিত্ব থাকা, সেটিকে আমরা এখানে বলেছি। তৃতীয়ত বলেছি যে জুডিশিয়ারি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু পার্লামেন্টকে আপনি যত শক্তিশালী করতে চান, যদি আইনসভা যদি সেখানে যথেষ্টভাবে তার নিরপেক্ষ মতামত না দিতে পারে, তাহলে যে কোনো আইন দেখা যাবে যে সরকারের ডোমিনেন্স দিয়ে তারা এটা পাশ করে সেটাকে তারা হালাল করে ফেলতে পারে। সেখানে যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তারা সেখানে একটা মৌল ভূমিকা নিতে পারে। সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে আপার হাউসের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হলো জুডিশিয়াল রিফর্ম, লোকাল গভর্নমেন্ট রিফর্ম এবং ইলেকটোরাল রিফর্ম। সেই রিফর্মগুলো আমাদের অনেক বেশি বাস্তবায়ন করা দরকার। জুডিশিয়াল রিফর্মের ভিতরেও যদি আমরা আরেকটু সুস্পষ্টভাবে বলি, স্পেসিফিক বলি, সেটা হলো আমাদের ফৌজদারি আইন ব্যবস্থা, লোয়ার জুডিশিয়ারি যেটা। তো এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে কারণে মানুষের যে দুর্ভোগ দুর্গতি আছে, পাশাপাশি কিন্তু আপনার অর্থনীতিও কিভাবে এটার নেগেটিভ বা নেতিবাচক প্রভাবান্বিত। প্রথমত হলো যে জুডিশিয়াল এই যে ফৌজদারি ব্যবস্থার দুর্বলতার কথা বলছেন, এই জায়গায় একটা জিনিস যেটা দরকার, যেটা এবারের সাজেশনের ভিতরে আছে, এখানেও তারা হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করার কথা বলছেন, যে বিভাগগুলোতে হাইকোর্টের শাখা নিয়ে যাওয়া এবং তার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সকল সিদ্ধান্তের জন্য সরাসরি হাইকোর্টে ঢাকাতে আসার এটা প্রয়োজন নেই, যাতে দ্রুত আইনগত সিদ্ধান্তগুলো যাতে পাওয়া যায়, সেটি এখানে একটা গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় দিক হলো আপনি যত দ্রুত এই ফৌজদারি
ফৌজদারি আইনের সিদ্ধান্ত দিতে পারবেন, তত জনগণের ভিতরে আস্থা বাড়বে যে তার যে কোনো ধরনের আর্থিক দুর্গতি হোক, আর্থিক অনিয়ম হোক, সেগুলো সে তাড়াতাড়ি সিদ্ধান্ত পেতে পারবে। তাতে করে যারা অনিয়মগুলো করে, আর্থিক অনিয়মগুলো করে, সেটা জমি নিয়ে হতে পারে, সেটা ঘের আটক করে হতে পারে, যেটা বালু তোলা থেকে হতে পারে, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ আছে অর্থ ঋণ আদালত। হ্যাঁ, অর্থ ঋণ আদালতও সেটা। তো সেই জায়গাগুলোকে আসলে আপনি যত বেশি এগুলোকে সক্রিয় করতে পারবেন, তত দেখা যাবে যে মানুষের আস্থা বাড়বে এই প্রতিষ্ঠানগুলোর উপর, আর যারা এই অন্যায়গুলো করে তাদের অন্যায় করার প্রবণতা হবে, কমবে। এখানে অর্থ ঋণ আদালতের ক্ষেত্রে যেখানে দেখুন আপনি যেটা রয়েছে যে কোনো কেস এখন বলা হয়েছে যে এটা 60 দিনের ভিতরে এটার সিদ্ধান্ত দিতে হবে, কিন্তু আবার বলা হয়েছে যে এক্ষেত্রে যদি কোনো আপত্তি থাকে এবং যদি উচ্চ কক্ষে যেতে চান সেখানে আবার বাধা দেওয়া যাবে না। এই যে অর্থ ঋণ আদালত থেকে আবার লিগ্যাল প্রসেসে চলে যাবার সুযোগ করে দেওয়া, মানুষের মৌলিক অধিকারের যুক্তি দিয়ে, এতে করে অর্থনীতি আদালতের কোনো সিদ্ধান্তই দেখা যায় যে নির্ধারিত সময়ের ভিতরে শেষ হয় না এবং এগুলো ঝুলতে থাকে। আবার বিজনেস ডিসপিউট রেজুলেশনের ক্ষেত্রেও আমাদের রেকর্ড তো খুবই খারাপ। ওয়ার্ল্ড ব্যাংক আগে যে একটা ইন্ডেক্স করতেন ইজ অফ ডুইং বিজনেস, সেখানে দেখাচ্ছিল আমাদের যতগুলো কারণে এই ইন্ডেক্সে আমাদের অবস্থা খারাপ, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে ডিসপিউট রেজুলেশনে আমাদের পারফরমেন্স খুবই খারাপ। যখন বিজনেস ডিসপিউট রেজুলেশন যদি আমরা ফাস্ট করতে না পারি, প্রপারলি করতে না পারি, তাহলে ইনভেস্টর বা ব্যবসায়ীরা জুডিশিয়ারির প্রতি আস্থাশীল থাকতে পারবে কি? দেখুন, ভালো একটা পয়েন্ট বলেছেন। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বড় বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে তারা যখনই বিভিন্ন ধরনের চুক্তি করেন, সেখানে তার একটা জিনিস প্রথমে বুঝে নিতে চান যে ডিসপিউট রেজলিউশনটা কোথায় হবে, লোকালি না ইন্টারন্যাশনালি, এবং তিনি চাইলে কি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারবেন কিনা যে কোনো ডিসপিউটের জন্য। এই যে একটা মনোভঙ্গি, এটা বোঝায় যে ডোমেস্টিক লিগ্যাল সিস্টেমের প্রতি তারা আসলে আস্থা রাখতে পারছেন না। এবং অনেক ক্ষেত্রে এটা দিয়ে এটাও ইঙ্গিত করা হয় যে এটা অনেক ক্ষেত্রে ম্যানিপুলেটেড বা এখানে বিভিন্ন ধরনের অনিয়মের সুযোগ আছে। এই কারণে কিন্তু দেখা যায় যে বড় আকারের বিনিয়োগের ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগেন যে বাংলাদেশে বড় বিনিয়োগ করবে। এই জন্য মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু বড় বিনিয়োগ নিয়ে আসতে চান না। এর একটা বড় কারণ হলো ডিসপিউটের ক্ষেত্রে অভ্যন্তরীণ যে ডিসপিউট মেকানিজম, এটার উপরে তারা খুব বেশি আস্থা রাখতে পারেন না। এবং যেটা আমি বলছিলাম যে আমাদের নর্মাল কোর্টের যে বিচারগুলো, এগুলোই যে ধরনের দীর্ঘসূত্রিতা এবং সেখানে যে ধরনের অভিযোগ রয়েছে যে বিভিন্নভাবেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অস্বচ্ছতা আছে এবং সেখানে স্বচ্ছতা বা জবাবদিহিতার ক্ষেত্রে ঘাটতি আছে আইন প্রণয়ন প্রক্রিয়া, বিচার প্রক্রিয়াতে, সেখানে কিন্তু ডিসপিউটের ক্ষেত্রে, বিজনেসের ডিসপিউটের ক্ষেত্রেও কিন্তু সেই একই অভিযোগ রয়েছে। আমরা আবার আপনার গবেষণার দিকে একটু ফিরে আসি। গবেষণার আমরা অনেক নেতিবাচক আলোচনাও করলাম। গবেষণায় নিঃসন্দেহে আপনারা কিছু গুড এক্সাম্পলও পেয়েছেন যেখানে উচ্চকক্ষ ভালোভাবে ফাংশন করে, যেমন ইউএসের সিনেট আছে। তো আমরা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একটা ইনফরমেশন আমি আপনার ইতে জানাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে বিশ্বের মোট 188টা পার্লামেন্ট তাদের সদস্য, 188টা দেশ। এর ভিতরে আপনার উচ্চকক্ষ আছে মাত্র 81টাতে, 107টাতে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তো এই যে তাহলে সারা দুনিয়া জুড়ে যেটা, এটার কিন্তু জোয়ার আসে নাই, মানে উচ্চকক্ষের যাত্রাও শুরু হয়েছে তাও আপনার 1000 বছরের বেশি হয়ে যাবে যদি যুক্তরাজ্য থেকেই ধরা হয়, 1100 শতক বা 1300 শতক থেকে যদি ধরা হয়, তাও 1000 বছরে এই জোয়ার সারা পৃথিবীতে কিন্তু ওইভাবে আসলে তৈরি হয়নি। তো আপনাদের গবেষণায় আমি জানতে চাচ্ছি ভালো কিছু এক্সাম্পল পেয়েছেন কিনা যেখানে আসলে ভালোভাবে ফাংশন করে। দেখুন, মানে আমরা আসলে এইভাবে ব্যাখ্যা দিতে চাইনি যে উচ্চকক্ষের দিকে জোয়ার গিয়েছে কি যায় না, কারণ এই তথ্যটা আমরাও দেখেছিলাম, কিন্তু আমাদের ব্যাখ্যাটা আসলে এইভাবে যায়নি। তার কারণ হচ্ছে দু রকমেরই উদাহরণ আছে। যেমন সাম্প্রতিককালে দেখা গিয়েছে যে 1950 পরবর্তী সময়কালে যেগুলো, সেখানে আপনি দেখবেন যে অনেকে আবার উচ্চকক্ষের দিকে গেছে। আবার এটাও আছে উচ্চকক্ষে গিয়ে আবার ফেরত এসছে, যেমন নিউজিল্যান্ড উচ্চকক্ষে গিয়েছিল, কিন্তু উচ্চকক্ষে গিয়ে এটার জটিলতা দেখে আর তারা আবার নিম্নকক্ষে ফিরে এসছে, তাদের আগের পজিশনে তারা ফিরে এসছে। এ ধরনের ঘটনাও হয়েছে। উচ্চকক্ষের ক্ষেত্রে যেমন ভালো এক্সাম্পলের ভিতরে সেটা হলো যেমন ইউএস সিনেটের কথা বলছেন আপনি। তো ইউএস সিনেটের ক্ষেত্রে এটা পুরোপুরি নির্বাচিত একটি বডি এবং সেখানে প্রত্যেকেই স্বাধীনভাবে তার অবস্থান বা মতামত দিতে পারে। এবং সে কারণে যেটা হয় যে আইন প্রণয়নের ক্ষেত্রে তারা যেহেতু জনগণের প্রতিনিধি হিসেবে আসেন, ফলে তাদের একটা দায়বদ্ধতা থাকে এবং সেই অনুযায়ী যে কোনো ধরনের ল আসলে সেটা আপার হাউস লোয়ার হাউস দুই জায়গা থেকে সেটা অ্যাপ্রুভ হওয়ার বিষয় দাঁড়ায়। এবং সে কারণে ইউএসএ একটা আইন প্রণয়ন কিন্তু খুব সহজসাধ্য না।
সেটা যেমন দিক, আবার এটাও ঠিক যে দুটো জায়গা থেকে এই অ্যাপ্রুভাল নিয়ে পাশ করাটাও সময় সাপেক্ষ বিষয়, যে কারণে মাঝে মাঝে গভর্নমেন্ট শাটডাউন, এবং মাঝে মাঝে হ্যাঁ যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এর ধরনের গভর্নমেন্ট শাটডাউনের বিষয় দাঁড়ায়। এই জন্য অনেক সময় কিন্তু বলা হয়ে থাকে যে অনেক দেশে আপার হাউস এবং লোয়ার হাউস থাকাটাকে অনেক সময় পিং পং পার্লামেন্ট বলা হয়, যে এর হাউস থেকে ওর হাউসে, ওই হাউস থেকে লোয়ার হাউসে, যদি দুটোই যদি ইকুয়ালি এম্পাওয়ার্ড হয় তাহলে ওই ধরনের কিছু দুর্বলতা আছে। আমাদের সংসদ কার্যকর না হওয়ায়, সংসদ যে কার্যকর কি অকার্যকর এটা নিতে আসলে ডিবেটের কিছু নেই, এটা এক বাক্যে বলে দেওয়া যায় অকার্যকর ছিল লাস্ট 15 ইয়ার্স। তো এই অকার্যকর সংসদের অর্থনীতিতে এর ইম্প্যাক্টটা কি ছিল? অর্থনীতি পার্টিকুলারলি যদি বলি আমরা, হচ্ছে সরকারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতির লাগাম টেনে ধরা। অনেকভাবে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারেন। প্রথমত হচ্ছে যে এই অকার্যকর সংসদ থাকার জন্য সংসদে যে বাজেট যেটা দেয়া হতো সরকারের পক্ষ থেকে, এই বাজেটগুলো নিয়ে যে পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ যে আলোচনা, সেই আলোচনাগুলো কখনই আমরা হতে দেখিনি। সেটা একটা বড় দুর্বলতা। এমনকি এখন কাঠামোগত একটা দুর্বলতা আছে, বাজেট মূলত তৈরি করে থাকেন ব্যুরোক্র্যাটরা, এবং 3 সপ্তাহের জন্য সেটা ঈদের হাতে দেয়া হয়, সংসদ সদস্যদের কাছে দেয়া হয়, এবং সেখানে বাজেট নিয়ে যতটা না আলোচনা হয় তার থেকে বেশি আলোচনা হয়, স্তুতি হয়, দলীয় স্তুতি হয়, নিজের এলাকার সমস্যার কথা বলা হয়, ফলে গ্রহণযোগ্য কোনো আলোচনা হয় না। নজরদারির যে 3টি কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি বা আন্ডারটেকিং কমিটি, এই কমিটিগুলোর অধীনে কিন্তু হওয়া উচিত ছিল যে, যেমন অ্যাকাউন্টস কমিটি হচ্ছে অডিট রিপোর্টগুলোকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে, কিন্তু নিয়মিত বৈঠক না হওয়ার কারণে সেখানে 2015 সালের অডিট রিপোর্ট এখনো পড়ে আছে, যেটা এখনো দেখা হয়নি। দ্বিতীয়ত হলো তারা শুধুমাত্র অডিটগুলো দেখছেন, অর্থাৎ যেগুলোর এক্সপেন্ডিচার করা হয়েছে সেটার উপরে তারা মতামত দিচ্ছেন, কিন্তু অনেক সময় যেটা হয়ে থাকে যে ওভার এক্সপেন্ডিচারের বিষয় যে সংক্রান্ত রিপোর্ট যেগুলো পরে আসে, এবং এক্সেস গ্র্যান্টস বা এক্সেস এক্সপেন্ডিচারের বিষয়, এগুলো কিন্তু কখনোই আর আলোচনায় যায় না, এবং এগুলো কিন্তু নিয়ম হচ্ছে কমিটিগুলো এগুলো প্রণালীর বিধিতে আছে, যেটা হলো সম্পূরক বাজেট পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আলোচনা যাবে, কিন্তু এটা কখনোই সেখানে গিয়ে আলোচনা হয় সেটা সেখানে হয় না। এস্টিমেট কমিটির দায়িত্ব হলো যে সরকারের নীতি সংক্রান্ত বিষয়ের আলোকে বাজেট প্রণয়ন হয়েছে কিনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নীতির সাথে মিলিয়ে বাজেট মানে ব্যয় করছে কিনা। আমাদের কাছে বিগত সরকারের সময় আলোচনা করে আমার যেটা মনে হয়েছে, এস্টিমেট কমিটির অধিকাংশ সদস্য জানেনই না আসলে তাদের দায়িত্ব কি, অর্থাৎ তাদের যে রুলস অফ প্রসিডিউরে যে দায়িত্বগুলো দেওয়া আছে, এটা চেয়ারম্যান মহোদয় বলি আর সংসদ তাদের মেম্বার যারা আছে তাদেরকে সেই জায়গাটাতে আমাদের কাছে মনেই হয়নি যে তারা তাদের দায়িত্বটি বোঝেন, বরঞ্চ ওখানে দেখা গিয়েছে তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলাপ করতে চান। এবং আন্ডারটেকিং কমিটির কাজ হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন কর্পোরেশন রিলেটেড যে এইগুলো আছে, এন্টিটিগুলো আছে, তাদের বাজেট সংক্রান্ত বিষয়গুলো দেখা, কিন্তু সেখানেও আবার এক ধরনের আছে যে তারা নির্দিষ্ট কোনো একটা প্রতিষ্ঠানকে টার্গেট করছে, তাদের সদস্যদের নিজস্ব কোনো একটা বিষয়াদি যদি জড়িত থাকে কোনো একটা এলাকাতে, তাহলে ওইখানে যে কর্পোরেশনটা তাকে ডেকে আনা হচ্ছে। সুতরাং নির্মোহভাবে গভর্নমেন্টের পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে যেভাবে আলাপ আলোচনাগুলো হওয়া দরকার, এই আলাপ আলোচনাগুলো হতো না। সেটা না হয় দুর্নীতির বিস্তার লাভ করেছে, সেই স্বৈরাচারের যে উত্থান হয়েছে সেটাতেও এরা একটা সহায়ক ভূমিকা পালন করেছে। সেই এবং যেটা হয়েছে, যদিও আমাদের গত সরকারের সময় এটা দেখেছি অন্তত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে হওয়ার একটা রেওয়াজ শুরু হয়েছিল, কিন্তু সব কমিটির যে বিরোধী দল থেকে চেয়ার করা এ ধরনের রেওয়াজ ছিল না, যেটা এবারের সংস্কারের কমিশনের যে প্রস্তাব ন্যূনতম যে ঐক্যমত্য হয়েছে তার ভিতরে আছে যে বিরোধী দলের পক্ষ থেকে এগুলোকে নিয়োগ করা। আমার ধারণা এগুলো হলে অন্তত জবাবদিহিতার জায়গায় আরও কিছুটা স্বচ্ছতা তৈরি হবে। রুলস অফ প্রসিডিউরে কিন্তু বলা আছে যে এই কমিটিগুলো প্রতি মাসে অন্তত একটা মিটিং করবে। আমি হিসেব করে দেখেছি যদি বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়মের অভিযোগ, দুর্নীতি হচ্ছে কিনা, প্রপারলি ফাংশন করছে কিনা, সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখবে এবং সেই ক্ষমতার কমতি নেই। হ্যাঁ, ক্ষমতার কমতি নেই, কিন্তু দেখা গিয়েছে যে তারা মানে প্রতি মাসে একটা হলে একটা সংসদের 5 বছর মেয়াদে প্রায় 3000 মিটিং হওয়ার কথা, কিন্তু আমি হিসেব করে দেখেছি যে এবার গড়পড়তা যে মিটিং হয়েছে তাতে খুব বেশি হলে 300টার মতো মিটিং হয়েছে সব মিলে এই কমিটিগুলোর গত নবম জাতীয় সংসদ, কেন এর পরেরগুলো আমরা ওইভাবে আসলে অত ফলো করিনি। সুতরাং এই যে নিয়মিত মিটিং না হওয়া, কোনো কমিটির মিটিং হয়তো মাসের পর মাস আসে মিটিংই হচ্ছে না, মিটিং হলে সেগুলো রিপোর্ট তৈরি করা, সেই রিপোর্টগুলো পাবলিকলি দেওয়া, যে মিটিংগুলো হচ্ছে সেই মিটিংয়ের আলোকে সাংবাদিকদেরকে জানানো যে সেই মিটিংয়ে কী বিষয়গুলো আলোচিত হয়েছে এবং এই মিটিংয়ের আলোচনাগুলোকে জনগণের জন্য উন্মুক্ত করা, এই যে স্বচ্ছতার বা জবাবদিহিতার জায়গায় এগুলো কিন্তু কোনোটাই আসলে সংসদকে আমরা কার্যকর করতে পারি নাই,
সেখানে উচ্চ কক্ষ আসলে আরো দুইটাকে কার্যকর করার আরো বড় চ্যালেঞ্জ কি? সেই জায়গাটি আসলে আমরা বড়ভাবে আমরা আনতে চেয়েছি যে আমরা যেখানে আমাদের সংসদীয় কালচারের ন্যূনতম যে মাপকাঠিতে যেভাবে পরিচালিত হওয়া দরকার, যার মাধ্যমে কিনা সংসদীয় দল বা বিরোধী দল বা সংসদীয় দলের প্রধান তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায়, যার মাধ্যমে কিনা সংসদের ভিতরে এবং বাইরে এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, যেখানে লেজিসলেটিভ কমিটি, এক্সিকিউটিভ কমিটি এবং জুডিশিয়ারি এদের ভিতরে একটা ভারসাম্য থাকবে। এটি এখন পর্যন্ত ন্যূনতম লেভেলে আমরা যেতে পারিনি। সেখানে এইগুলো না নিশ্চিত করে একটা অ্যাডভাইজারি লেভেলে আর একটা লেয়ার তৈরি করা এবং তাদেরকে কোনো ক্ষেত্রে বড় পাওয়ার দেওয়া, পদ দেওয়া, এটা আসলে আমাদের মতো দেশের জন্য এই ভারটা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। খন্দকার গুলাম মোয়াজ্জেম, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।